অনন্য এক জিয়াউর রহমান শীর্ষক প্রতিবেদনটি লিখেছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফদাল আহমদ। ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের এই স্বাধীন দেশকে বাংলা নামে কেউ ডাকলে তিনি বিনয়ের সঙ্গে তাকে শুধরে দিয়ে বলতেন বাংলাদেশ বলুন। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একটি স্বনির্ভর সুখী সমৃদ্ধ দেশ হয়ে গড়ে উঠেছে। এজন্য তিনি সারা দেশ ঘুরে বেড়াতেন, গ্রাম গ্রামান্তরের পথ ধরে মাইলের পর মাইল হাঁটতেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেন, নিজের পায়ে দাঁড়ানোর পরামর্শ দিতেন। গ্রামের মানুষকে বলতেন গাছ লাগান, হাঁস মুরগি গবাদি পশু ও মাছের চাষ করুন, ভাগ্য খুলে যাবে। একবার সিরাজগঞ্জের শাহজাদপুরের এক গ্রামের বাড়িতে ঢুকে বাড়ির মালিকের কাঁধে হাত রেখে বললেন, কই আপনার উঠোনে তো হাঁস মুরগি দেখছি না, ঘরে কয়টি ডিম আছে আজ, আনুন তো দেখি। বাড়ির মালিক কাচুমাচু করছিলেন। তিনি বললেন, হাঁস মুরগি পালছেন না কেন? আপনার তো উঠান ভর্তি মুরগি থাকার কথা, বাড়িতে গাছগাছরা নেই কেন? তরকারির গাছ কোথায়? কৃষকের হাত ধরে বাড়ির পেছনে বাঁধা গরুর কাছে গিয়ে বললেন, হাড় ঝিরঝিরে কেন? ছাগল বকরিও তো দেখছি না। আমি তো আপনার মেহমান, ডিম নেই, ফলের গাছ নেই, পেঁপে নেই, ডাব গাছ নেই, এখানে আমাকে কি খেতে দেবেন? তিনি জিয়াউর রহমান, বাংলাদেশের ইতিহাসে এক অনন্য নাম, এক ব্যতিক্রমী রাষ্ট্রপতি। ডাকনাম কোমল, যার অর্থ পদ্ম। ৩০শে মে তার ৪৪তম শাহাদাত বার্ষিকী। দেশের জন্য কাজ করতে গিয়েই ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে কুচক্রীদের হাতে নিহত হন। বাংলাদেশের ক্রান্তিকালে দুটি গুরুত্বপূর্ণ মুহূর্তে রেডিওতে মানুষ তার কণ্ঠ শুনতে পায়। একবার ১৯৭১ সালে আমি মেজর জিয়া বলছি, এবং আরেকবার ১৯৭৫ সালে আমি মেজর জেনারেল জিয়া বলছি, এই কণ্ঠে। ৭১-এর ২৬শে মার্চ চট্টগ্রামের সোনো শহর ক্যান্টনমেন্টে উই রিভোল্ট বলে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রথম বিদ্রোহ ঘোষণা করেন এবং পরে কলুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। মুক্তিযুদ্ধের রণাঙ্গনে একজন সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা রেখে দেশের স্বাধীনতায় অবদান রাখেন। এজন্য তাকে বীর উত্তম খেতাবে ভূষিত করা হয়। পরে দেশ পরিচালনার দায়িত্বে এসে তিনি বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন ও গণমাধ্যমের স্বাধীনতা ফিরিয়ে দেন এবং বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে দেশের মানুষকে উদ্বুদ্ধ করেন। উন্নয়ন এবং উৎপাদনের রাজনীতি ছিল তার রাজনৈতিক দর্শন। তাকে হত্যার পর সাপ্তাহিক বিচিত্রায় জিয়াউর রহমানকে নিয়ে একটি প্রচ্ছদ প্রতিবেদন ছাপা হয়েছিল, কোমলের কিছু কথা শিরোনামে। লিখেছিলেন সাংবাদিক সাজ্জাদ কাদের। বিচিত্রার এই সংখ্যাটি প্রকাশের কয়েক ঘন্টার মধ্যেই নিঃশেষ হয়ে যায়। পাঠকের চাহিদা পূরণ করতে গিয়ে কর্তৃপক্ষকে সংখ্যাটি পুনর্মুদ্রণ করতে হয়েছিল। তিনি বাংলাদেশের কতটা ভালোবাসার মানুষ ছিলেন এখান থেকেই বোঝা যায়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রেস সচিব ছিলেন গণমাধ্যম ব্যক্তিত্ব কাফি খান। আমাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমার চোখে তিনি এক অসাধারণ ব্যক্তিত্ব, যাকে মুহূর্তের জন্য খাটো করে দেখা যায় না। সততায় তিনি নজিরবিহীন। তাকে নির্দ্বিধায় বলা যায় ওয়ার্কহোলিক বা কাজ পাগল একজন মানুষ। বছরের ৩৬৫ দিনে তিনি কাজ করতেন, রাতে ৪ ঘন্টার বেশি ঘুমাতেন না। কি করে যে তার ব্যাটারি রিচার্জ হতো সে রহস্য আজও জানি না। তার সব কাজই অসাধারণ। দেশে বহুদলীয় গণতন্ত্র চালু করা তার এমনই একটি অসাধারণ কাজ। কাফি খান ১৯৭৭ সালের ডিসেম্বর থেকে ১৯৮১ সাল পর্যন্ত রাষ্ট্রপতি জিয়ার প্রেস সচিব ছিলেন। এই ৪ বছর তিনি জিয়াকে দেখেছেন খুব কাছ থেকে। বললেন, জিয়া অসাধারণ একজন মানুষ, যার কাছে গেলে মনে হয় তিনি খুব কাছের। আবার এমন ব্যক্তিত্ব সম্পন্ন একেবারে কাছে যেতেও ভয় হতো। ওই সময় তার বয়স কতই বা ছিল, ৪১ বছর। আমার কয়েক বছরের অভিজ্ঞতায় বলতে পারি, তার যে গুণাবলী আমি দেখেছি এক কথায় তা অতুলনীয়। তার কাজগুলো এখনো আমার চোখে ভাসে। প্রকৃতই দেশপ্রেমিক একজন মানুষ তিনি। দেশকে ভালোবাসা, দেশের জন্য কাজ করা, স্বজন প্রীতিকে প্রশ্রয় না দেয়া, মানুষকে আপন করে নেয়া, দিন রাত কাজ করা, সততার সঙ্গে দেশ পরিচালনা করা, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তিকে উজ্জ্বল করা, দূরদর্শিতা, রাজনৈতিক প্রজ্ঞা, এইসব গুণ আমাকে মুগ্ধই করেনি। মনে হয়েছে বাংলাদেশে তার মতো যদি এমন আরো কয়েকজন মানুষ পাওয়া যেত তাহলে দেশটার চেহারা পাল্টে দেওয়া যেত। কাফি খান পরিবার পরিজন নিয়ে ওয়াশিংটনে বাস করতেন। বাংলাদেশে বেড়াতে এসেছিলেন। সেই সুযোগে তার সাক্ষাৎকার নেয়া। রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করা সম্পর্কে জানতে চাইলে তিনি খুব খুশি হন। বলেন, আমার জীবনের একটা শ্রেষ্ঠ সময় কাটিয়েছি রাষ্ট্রপতি জিয়ার সঙ্গে। এটাকে এক ধরনের সৌভাগ্যই বলতে পারেন। বললেন,
তার একটি মহৎ গুণ ছিল, তিনি দেশের ভালো ভালো লোককে তার পাশে জড়ো করতে পেরেছিলেন। পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক মোহাম্মদ শামসুল হক, ডক্টর এম হুদা, সাইফুর রহমান, ডক্টর ফসিউদ্দিন মাহতাব, এমন অনেক লোকের সমাগম ঘটেছিল তার সরকারে ও দলে। দূরদর্শী চিন্তা ভাবনার লোকের খোঁজ পেলে তাকে তিনি বঙ্গভবনে চায়ের আমন্ত্রণ করতেন এবং কোনো না কোনো ভাবে কাজে লাগিয়েছেন। আমার কথাই ধরুন, হয়তো তিনি রেডিও টেলিভিশনে খবর পড়া দেখে আমার বিষয়ে চিন্তা করেছেন, ওকে দিয়ে আমার প্রেস সচিবের কাজটা হবে। এভাবে জিয়াউর রহমান বাংলাদেশকে বিনির্মাণ করে গেছেন। তাকে তাই বলা হয় আধুনিক বাংলাদেশের রূপকার। দৈনিক বাংলা সম্পাদক ছিলেন প্রখ্যাত সাংবাদিক আহমেদ হুমায়ুন। তার সঙ্গে কাজ করার আমার সৌভাগ্য হয়েছিল। জিয়াউর রহমান রাষ্ট্রপতি থাকাকালে তিনি পত্রিকার নির্বাহী সম্পাদক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। জিয়াউর রহমানের সঙ্গে তার ঘনিষ্ঠতা ছিল এবং তিনি রাষ্ট্রপতির সঙ্গে বহু দেশ ভ্রমণ করেছেন। জিয়াউর রহমান গণমাধ্যমকে কি চোখে দেখতেন, আমার সঙ্গে সাক্ষাৎকারে হুমায়ুন ভাই তা বলেছিলেন। রাষ্ট্রপতি জিয়া ছিলেন একজন গণমাধ্যম প্রিয় মানুষ। তিনি ক্ষমতায় এসে আইন করে একদলীয় বাকশালের পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র চালু করেন। সংবাদপত্র প্রকাশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেন। ৭৫-এ ৪টি পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। তিনি একে একে সব পত্রিকা চালু করেন। রাজশাহী থেকে নতুন পত্রিকা দৈনিক বার্তা প্রকাশ করে বেকার সাংবাদিকদের পুনর্বাসিত করেন। সাংবাদিকতার সুষ্ঠু বিকাশের জন্য প্রেস কাউন্সিল গঠন ও প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন। স্বাধীন সাংবাদিকতার সব অন্তরায় দূর করার জন্য সম্পাদক, মালিক, সাংবাদিক ইউনিয়নের নেতা ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে প্রেস কনসালটেটিভ কমিটি গঠন করেন। মিরপুরে অবস্থিত সাংবাদিক পল্লী তারই অবদান। আজকের প্রেস ক্লাব ভবন এবং এর জায়গাটি তিনি আমাদের দিয়েছেন। তিনি বেঁচে থাকলে সাংবাদিকদের এরকম বহু কল্যাণ হতো। বাংলাদেশের হৃদয় কমল জিয়াউর রহমান বগুড়ার বাগবাড়িতে 1936 সালের 19 জানুয়ারি জন্মগ্রহণ করেন। কমলের বাবা মনসুর রহমান ছিলেন একজন কেমিস্ট। মা জাহানারা খাতুন রানী ছিলেন গৃহিণী এবং নজরুল সঙ্গীত শিল্পী। গাইতেন রেডিওতে। 5 ভাইয়ের মধ্যে কমল দ্বিতীয়। কমলের স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু কর্মজীবনে তাকে সৈনিকের জীবন বেছে নিতে হয়। মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশের স্বাধীনতা সংগ্রামে অনন্য ভূমিকা রাখেন। পরে স্বাধীন দেশের উপযোগী একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে তার ছিল অসামান্য ভূমিকা। তেমনি দেশ পরিচালনার দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে পরিণত করেন আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে। আমার প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জিয়াউর রহমান। মুক্তিযুদ্ধে তার অবদানের কথা আগেই শুনেছিলাম। মুক্তিযুদ্ধের এই বীর উত্তমকে প্রথম সামনাসামনি দেখার সুযোগ হয় সম্ভবত 1977 সালে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ হাই স্কুল মাঠে। তখন আমি 9ম শ্রেণীর ছাত্র। তিনি তখন ছিলেন উপপ্রধান কিংবা প্রধান সামরিক আইন প্রশাসক। তাকে বহনকারী হেলিকপ্টার শায়েস্তাগঞ্জ স্কুলের মাঠে নেমেছিল। স্কুলের হেড স্যারের নির্দেশে ডাব পেরে এনে আমরা তাকে ডাবের পানি খাইয়েছিলাম। দ্বিতীয়বার দেখি তাকে শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন রোডের সার্কিট হাউসে। তিনি সেখানে রাত কাটিয়েছিলেন। সম্ভবত সেটা 1978 সালে। তিনি রাতে বক্তৃতা করেছিলেন। সেই বক্তৃতা একেবারে সামনে বসে শুনেছি। তৃতীয় দফায় 1979 সালে রাষ্ট্রপতি হিসেবে জিয়া হবিগঞ্জে এসেছিলেন খোয়াই নদীর খনন কাজ উদ্বোধন করতে। সেদিন বৃন্দাবন কলেজের ছাত্র হিসেবে আমি তাকে দেখি। 1981 সালে শাহাদাতের আগে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আরো দুবার সামনাসামনি দেখার সুযোগ হয়। একবার ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক সমাবেশে, অন্যবার ময়মনসিংহ পুলিশ লাইন্সে। ময়মনসিংহে আমার বড় বোনের স্বামী চাকরি করতেন। তার কাছে বেড়াতে গিয়ে সামনে থেকে দেখি রাষ্ট্রপতি জিয়াকে। 1981 সালে শেরেবাংলা নগরে শহীদ জিয়ার জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। সেই অভূতপূর্ব দৃশ্য কোনোদিন ভুলতে পারবো না। 2 জুন দৈনিক আজাদের শিরোনাম ছিল একটি কফিনের পাশে বাংলাদেশ। দৈনিক দেশের শিরোনাম ছিল এজন্য বাঁধ ভাঙা প্লাবন। সাপ্তাহিক স্বদেশ পত্রিকার প্রচ্ছদ ছিল জীবন বাংলাদেশ, আমার মরণ বাংলাদেশ। জিয়াউর রহমান আমার মনকে নানাভাবে আন্দোলিত করেছেন। তাকে নিয়ে কাজ করতে গিয়ে জিয়ার সঙ্গে সংশ্লিষ্ট বহু জনের সাক্ষাৎকার নিয়েছি। এর মধ্যে উল্লেখযোগ্য জিয়াউর রহমানের বড় ভাই ইঞ্জিনিয়ার রেজাউল রহমান এবং অনারারি ক্যাপ্টেন সৈয়দ আহসানুল্লাহ। বড় ভাই ইঞ্জিনিয়ার রেজাউল রহমানের বর্ণনায় শৈশবে প্রাণবন্ত ছিলেন কমল নামের জিয়াউর রহমান। রেজাউল রহমান বিদেশে থাকতেন। 1994 সালে দেশে এলে ঢাকার পল্লবীর বাসায় তার সঙ্গে দেখা হয়। জিয়াউর রহমানের ছেলেবেলা সম্পর্কে জানার আগ্রহের কথা বললে সাক্ষাৎকার দিতে সম্মত হন। সাক্ষাৎকারের পুরো সময়টা লক্ষ্য করি জিয়াউর রহমানকে তিনি কমল নামে ডাকছেন। বললেন, ওর নাম কমল আর আমার নাম বকুল। আমরা 2 বছরের ছোট বড়। আমাদের জীবনের সবচেয়ে সোনালী সময় ছোটবেলা। বাবার চাকরির সুবাদে কলকাতা ও করাচিতে আমরা বেড়ে উঠি। 1943 সালে কলকাতায় জাপানি বোমাবর্ষণ করা হয়েছিল। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ সময়। আমরা ওই বছরই কলকাতা থেকে বগুড়ার বাগবাড়িতে চলে আসি। দাদু তখনও বেঁচে ছিলেন। বাগবাড়ির পুকুরে কমল আর আমি কাঁচা পাকা আম মজা করে খেতাম। বাগবাড়ির খালে বন্যার পানিতে কমল নৌকা চালাতো আর পুঁটি
মাছ ধরে আনন্দ পেত। কোমল সাঁতার কাটাও শিখেছে বারবার।